প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা রেশিও অধ্যায়ের এমন একটি কনসেপ্ট শিখব, যেই কনসেপ্টটি শিখলে আমরা সহজেই রেশিও রিলেটেড সহজ থেকে কঠিন বিভিন্ন অঙ্ক সহজেই সমাধান করতে পারবো। তো চলো আমরা সেই মেথডটি কি এবং সেটি কিভাবে আমরা প্রয়োগ করব তা দেখে নেই। যেমন অঙ্ক নাম্বার 1 নম্বরে অঙ্কে কি রয়েছে? রাম ও শ্যামের আয়ের অনুপাত 5:6। তারা দুজনে মিলে মোট 12,100 টাকা আয় করে। তবে রামের আয় কত টাকা হবে? তো সবার প্রথমে মনে রাখবে, আমরা যখন কোনো অঙ্ক সমাধান করব, যারা মনে করো যে আমি অঙ্কে খুব দুর্বল, বাস্তবে অঙ্কে কেউ দুর্বল হয় না। যদি কেউ নিয়ম অনুযায়ী অঙ্ক সমাধান করে, তবে যে কেউ যে কোনো অঙ্ক সমাধান করতে সক্ষম। তাহলে সবার প্রথমে আমাদের কি করণীয়? মনে রাখবে, সবার প্রথমে আমরা কি করব, সেটি হলো অঙ্কে যা যা তথ্য দেওয়া রয়েছে তা আমরা লিখে নিব। দেখো, প্রথমে কি তথ্য রয়েছে? প্রথমে রয়েছে রাম ও শ্যামের আয়ের অনুপাত 5:6। তাই আমরা এখানে কি করলাম? রাম ইস্টু শ্যাম, তাদের আয়ের অনুপাত কত? 5:6। তাদের আয়ের অনুপাত বলেছে, আমরা লিখে নিলাম। তারপর বলেছে তারা দুজনে মিলে মোট 12,100 টাকা আয় করে। মানে কি বলেছে? রাম প্লাস শ্যাম মিলে, সমষ্টি মানে যোগফল আমরা জানি, রাম ও শ্যাম মিলে মোট কত টাকা আয় করে? 12,100 টাকা আয় করে দুজনে মিলে। তারপর কি উত্তর চেয়েছে? তবে রামের আয় কত টাকা? রামের আয় আমাদের বের করতে বলেছে। মানে কি? মানে আমাকে বলতে চেয়েছে আমাদের বলতে চেয়েছে, এই যে রাম ও শ্যাম দুজন রয়েছে, তারা আয় মানে ইনকাম করে। ইনকামের কন্ডিশনটা কেমন? ইনকামের কন্ডিশনটা হলো, রাম যদি 5 টাকা ইনকাম করে, তবে শ্যাম 6 টাকা ইনকাম করে। এই কন্ডিশনে তারা ইনকাম করে। এখন বলেছে তারা হয়তো ইনকাম করে ফেলেছে, সেই ইনকামটা কি বলেছে? রামের ইনকাম ও শ্যামের ইনকাম কত সেটা বলেনি, বলেছে রাম ও শ্যাম মিলে 12,100 টাকা আয় করে। এই কন্ডিশনে, কি কন্ডিশনে? 5:6 কন্ডিশনে। মানে রাম যদি 5 টাকা ইনকাম করে, শ্যাম করবে 6 টাকা। সেই কন্ডিশনে তারা দুজনে মিলে 12,100 টাকা আয় করেছে। মানে এই যে 12,100 টাকা রয়েছে, এখানে রামেরও টাকা রয়েছে, শ্যামেরও টাকা রয়েছে। তাহলে আমাদের এখন কি নির্ণয় করতে বলেছে? এই যে টাকাটা রয়েছে, এই টাকার মধ্যে রামের টাকা কত সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এই ধরনের ঘটনার ক্ষেত্রে, সমস্যার ক্ষেত্রে আমরা কি করব? আমাদের মনে রাখতে হবে, যখনই রেশিও রিলেটেড এরকম কোনো সমস্যা দেওয়া থাকবে, তখন আমরা যে রেশিও পার্টটা রয়েছে সেই পার্টটা বাদে অন্য পার্টে কি তথ্য রয়েছে সেটা দেখব। দেখো, এখানে রেশিও রয়েছে, রেশিও বাদে অন্য পার্টে কি রয়েছে? অন্য পার্টে রয়েছে মোট টাকা। মোট টাকা মানে কি? রাম ও শ্যামের মোট টাকা। এই যে টাকাটা বলেছে, এখানে রাম ও শ্যামের মোট টাকা আছে। কিন্তু এইখানে কি রয়েছে দেখো, এখানে রামের টাকা 5, শ্যামের টাকা 6। জাস্ট অঙ্কটা করানোর জন্য আমরা ধরে নেব রামের টাকা 5 ও শ্যামের টাকা 6। মানে এখানে রামের টাকা ও শ্যামের টাকা পৃথকভাবে রয়েছে, কিন্তু এখানে যোগ আকারে রয়েছে। এটি পৃথক আকারে ও এটি যোগ আকারে। তাহলে আমরা এখন কি করব? এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা করব কি? রেশিও বাদে যেই তথ্যটি রয়েছে, কি তথ্য রয়েছে? সমষ্টি। যেহেতু এটা সমষ্টি রয়েছে, তাই আমরা রেশিওরও সমষ্টি বের করব এখানে। তাই আমরা কি করব? 5 ও 6 সমষ্টি বের করব, মানে যোগফল বের করব। আমরা জানি সমষ্টি মানে যোগফল। কেন যোগফল নির্ণয় করব? এই যে অঙ্কের নিয়ম, রেশিও বাদে, রেশিও ছাড়া যে আদার্স তথ্যটি রয়েছে সেটা কি রয়েছে? সেটা যোগফল রয়েছে। তাই আমরা এটার যোগফল বের করব। এখন 5 + 6 যদি যোগ করি, আমাদের কত হবে? 5 + 6 কত হবে? 11 হবে। 5 ও 6 যোগ করলে কত হয়? আমাদের 11 হয়। তাহলে আমরা কি পেলাম? এই 11 মানে কি? রাম ও শ্যামের মোট টাকার যোগফল।
তার মানে কি, রামের টাকা যদি 5 হয়, শ্যামের টাকা যদি 6 হয়, তারা দুজনে মিলে মোট কত টাকা আয় করে? 11। তারা দুজনে মিলে 11 টাকা আয় করে। এটাও রাম ও শ্যামের মোট টাকার যোগফল, এটাও রাম ও শ্যামের মোট টাকার যোগফল। এখন মনে রাখতে হবে, যখন দুটোই ম্যাচ করে গেল, ম্যাচ করার পর কি করব আমরা? যেহেতু দুটোই সেম, একই জিনিস, কি একই জিনিস? এটাও দুজনের টাকার যোগফল, এটাও দুজনের টাকার যোগফল। যেহেতু দুটো জিনিস সেম হয়ে গেল, তাহলে আমরা কি করব? নিয়ম অনুযায়ী এই 11 ইকুয়াল টু আমরা কি করব? 12,100 লিখব। কেন লিখলাম? কারণ এইটাও দুজনের অর্থের সমষ্টি, এটাও দুজনের অর্থের সমষ্টি, সেম জিনিস, তাই আমরা ইকুয়াল করতে পারি, তাই আমরা ইকুয়াল করলাম। এখন ইকুয়াল করার পর আমরা কি করব? ইকুয়াল করার পর আমরা করব যে 11 ইকুয়াল টু যদি 12,100 হয়, তবে 1 ইকুয়াল টু কত হবে? এখন আমরা জানি 1 ইকুয়াল টু কি করব? আমরা 12,100 হলো, এখানে আমরা নিচে 11 চলে আসবে। আমরা জানি 11 যদি এত হয়, তবে 1 ইকুয়াল টু কত? তাহলে আমরা এখন কি করব? কাটাকাটি করব। 11 ইন্টু 11 কি 121, পাশে দুইটা শূন্য শূন্য থেকে গেল, তাহলে কত হচ্ছে? 1100, মানে 1100 হয়ে গেল। মানে আমরা 1 ইকুয়াল টু কি পেলাম? 1100, যেটাকে আমরা অঙ্ক করার ক্ষেত্রে কি বলবো? 1 এর ভ্যালু বা 1 এর মান। 1 এর ভ্যালু বা 1 এর মান। এই 1 এর ভ্যালু বা 1 এর মানের কাজ কি? মনে রাখবে, আমরা যদি কোনো জিনিস কেনাকাটা করি, সবার প্রথম আমরা 1 কেজির দাম বা একটি জিনিসের দাম জিজ্ঞাসা করি। কেন জিজ্ঞাসা করি? যদি আমরা 1 কেজির দাম জেনে যাই, তাহলে আমি যদি 2 কেজি নিতে ইচ্ছুক হয়, তাহলে আমি 1 কেজির দামের যা দাম তার সঙ্গে 2 গুণ করে দিব, মানে 2 গুণ করে দিব, তাহলে আমার কত পয়সা বা টাকা পেমেন্ট করতে হবে আমরা পেয়ে যাব। বা আমি যদি একটি শাড়ির দাম জেনে যাই কত টাকা, তাহলে যদি আমি 5টি শাড়ি কিনতে চাই, তাহলে একটি শাড়ির দামের সঙ্গে 5টি শাড়ি 5 গুণ করে দিব, তাহলে 5টি শাড়ির আমরা মূল্য পেয়ে যাব। ঠিক একইভাবে এই 1 এর ভ্যালুকে আমরা ওই 1 কেজির দাম বা এক পিসের দামের সাথে তুলনা করব। তাহলে আমরা 1 ইকুয়াল টু কত পেলাম? 1100। এখন আমাদের কি নির্ণয় করতে বলেছে? রামের ইনকাম। আমাদের রামের ইনকাম নির্ণয় করতে বলেছে। তো এখানে রামের ইনকাম কিভাবে নির্ণয় করব? মনে রাখতে হবে, আমরা 1 এর ভ্যালু 1100 পেয়েছি, এই ভ্যালুটার সাথে রামের যে ইনকামের যে কন্ডিশন রয়েছে, রামের ইনকামের কন্ডিশন কি? মানে আমরা আগেই দেখেছিলাম, রাম 5 ভাগ ইনকাম করলে শ্যাম কয় ভাগ ইনকাম করে? 6 ভাগ ইনকাম করে। মানে রাম যদি 5 টাকা ইনকাম করে, শ্যাম 6 টাকা ইনকাম করে। তাহলে আমাদের উত্তর নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, কি করব আমরা? যখন উত্তর নির্ণয় করব, তখন 1 এর ভ্যালু বা 1 এর ভ্যালুর সাথে গুণ করব। কাকে গুণ করব? যাকে প্রয়োজন তাকে গুণ করব। 1 এর ভ্যালু দিয়ে আমরা গুণ করব। কাকে গুণ করব? যাকে প্রয়োজন তাকে গুণ করব। আমাদের কাকে প্রয়োজন? রামের ইনকাম। এখন রামের ইনকামের কন্ডিশন কি? 5। আমরা 1 এর ভ্যালু দিয়ে গুণ করব কাকে? যাকে প্রয়োজন তাকে গুণ করব। এখন প্রয়োজন রামকে, রামের কি গুণ করব? এই রামের কন্ডিশনের সাথে 1 এর ভ্যালু গুণ করব। রামের কন্ডিশন কি? 5, মানে রাম 5 ভাগ পাবে। কোথা থেকে 5 ভাগ পাবে? এই যে টোটাল টাকাটি রয়েছে, এখান থেকে 5 ভাগ পাবে। তাহলে আমরা 5 এর সাথে কি গুণ করব? এখন 1100 গুণ করব। গুণ করার পর কত হইল? কত হবে? 5500, মানে 5500। এটি হলো রামের ইনকাম। এই যে এখানে টোটাল অর্থটি রয়েছে, সেই অর্থের মধ্যে রামের ইনকাম কত, মানে রামের ভাগটা কত? 5500 টাকা। মানে আমার বি নাম্বার উত্তরটি সঠিক। তাহলে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব? প্রথমে যা তথ্য রয়েছে তা লিখে নিব। লিখে নেওয়ার পর আমরা কি করব? রেশিও বাদে যেই আদার্স তথ্যটি রয়েছে সেটি দেখব, সেটি কি, সেটি যা হবে তার সঙ্গে রেশিওকে ম্যাচ করব। এখানে কি ছিল? রেশিও বাদে আদার্স তথ্যটি কি ছিল? সমষ্টি ছিল, মানে যোগফল ছিল। যেহেতু এই তথ্যটি যোগফল, তাই আমরা রেশিওর যে কন্ডিশনটা রয়েছে 5:6, তারও আমরা যোগফল বের করলাম। তাহলে যোগফল কত হলো? 11 বা 11। যেহেতু এটিও যোগফল, এটিও যোগফল, দুটো সেম জিনিস, তাই আমরা নিয়ম অনুযায়ী কি করব? ইকুয়াল করব। 11 ইকুয়াল টু 12,100 করলাম।
ইকুয়াল করার পর আমরা কি করব, ওয়ানের ভ্যালু বের করব বা একের মান বের করব। আমরা একের মান কত পেলাম, 1100 বা 1100 পেলাম। সেই একের ভ্যালু দিয়ে কি করব, মনে রাখবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখনই আমরা একের ভ্যালু পেয়ে যাব, সেই একের ভ্যালুর সাথে কি করব, যাকে প্রয়োজন মানে যা উত্তর চাইবে তার সাথে গুণ করব। যা উত্তর চাইবে তার সাথে গুণ করব। তার সাথে মানে কি, তার কন্ডিশনের সাথে, মানে তার রেশিওর সাথে গুণ করব। যেমন এখানে রামের আয় কত টাকা বলেছে, তাই রামের সাথে গুণ করব। এখন রামের সাথে গুণ করব মানে কি, রামের কন্ডিশন কত, 5, তাই এই 5-এর সাথে আমরা একের ভ্যালু গুণ করব। গুণ করার পর যেটা হলো সেটি হবে নির্ণয় উত্তর। তাহলে এই ধরনের ঘটনার ক্ষেত্রে আমরা এটাই করব, অলওয়েজ আমরা সবসময় একের ভ্যালু নির্ণয় করব এবং একের ভ্যালু নির্ণয় করার পর যাকে প্রয়োজন আমরা তার সাথে ওয়ানের ভ্যালু গুণ করব। গুণ করলেই আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা 2 নম্বর অঙ্কটি দেখে নেই। দেখো এই অঙ্কটিতে কি বলেছে, একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর অনুপাত 4:5, যদি সেই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা 360 জন হয় তবে সেই বিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা কত। এখন অঙ্কের নিয়ম অনুযায়ী আমরা করব কি, যা তথ্য রয়েছে লিখে নিব। যখন তোমরা প্রথম দিকে অঙ্ক করবে সব লিখে নিবে, যখন প্র্যাকটিস করতে করতে তোমরা ব্যাপারটা বুঝে যাবে তখন এত কিছু লেখার প্রয়োজন থাকবে না। কিন্তু আমরা প্রথমে লিখে নিচ্ছি, কি বলেছে, ছাত্র ছাত্রী, তাহলে ছাত্র ইস্টু ছাত্রী, ছাত্র ইস্টু ছাত্রী কত বলেছে, 4:5। সেই বিদ্যালয়ে 4 জন ছাত্র থাকলে ছাত্রী থাকবে 5 জন, বা 4 ভাগ ছাত্র থাকলে ছাত্রীর ভাগ কত, 5। সেই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা, শুধু আমাদের ছাত্রের সংখ্যা বলেছে, যে বিদ্যালয়ে যে বিদ্যালয়টি রয়েছে সেখানে কি ছাত্রের সংখ্যা কত, 360। তাহলে বলেছে তবে সেই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, মানে আমার কি চেয়েছে, ছাত্র প্লাস ছাত্রী, মোট বলতে বোঝায় কি ছাত্রছাত্রী মিলে, তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো যা তথ্য রয়েছে তা আমরা প্রথমে লিখে নিলাম, সবার প্রথমে লিখে নিলাম নিয়ম অনুযায়ী। লিখে নেওয়ার পরে কি করব, একটু আগে আলোচনা করলাম যে রেশিও বাদে আদার্স কি তথ্য রয়েছে সেটা দেখব। এখানে রেশিওটা কি রয়েছে, মানে ছাত্র যদি 4 ভাগ থাকে ছাত্রী 5 ভাগ, মানে বোঝাতে চেয়েছে ছাত্র যদি 4 জন থাকে ছাত্রী থাকবে কয়জন, 5 জন। এখন রেশিও বাদে যে আদার্স তথ্যটি রয়েছে সেটা কি রয়েছে, যে ওই বিদ্যালয়ে শুধু ছাত্রের সংখ্যা কত রয়েছে, 360, মানে সেই বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ে শুধু ছাত্র রয়েছে 360। এখন আমরা একটু আগে আলোচনা করলাম, কি করলাম আলোচনা, যে রেশিও বাদে যে আদার্স তথ্যটি রয়েছে সেটার সাথে এই রেশিওকে মেলাবো আমরা। তাহলে রেশিও বাদে যে আদার্স তথ্যটি রয়েছে সেটি কি রয়েছে, ছাত্রের সংখ্যা রয়েছে, শুধু ছাত্রের সংখ্যা। ঠিক আছে, যেহেতু এটা শুধু ছাত্রের সংখ্যা রয়েছে তাহলে ছাত্রের সাথে শুধু ম্যাচ করব। এটাও ছাত্র, এখানে ছাত্র বলতে কি 4 বোঝাচ্ছে, তাহলে কি এটাও ছাত্র সংখ্যা এটাও ছাত্র সংখ্যা বোঝাচ্ছে, মানে অনুপাত বোঝাচ্ছে। তাহলে নিয়ম অনুযায়ী দুটো সেম, মানে ম্যাচ করে গেল, সেম জিনিস। আর নিয়ম অনুযায়ী ম্যাচ করলে আমরা কি করি, পাশাপাশি লিখি। পাশাপাশি মানে কি, এই যে 4 আমরা কি লিখবো, 360। কেন লিখলাম বুঝতে পেরেছো, এই 4 এটিও ছাত্রের সংখ্যা, 360 এটিও ছাত্রের সংখ্যা। ঠিক আছে, যদিও এটা সংখ্যা নয় অনুপাত, তবু অঙ্কটি সমাধান করার জন্য আমরা ভেবে নিব এটিও ছাত্রের সংখ্যা এটিও ছাত্রের সংখ্যা, দুটো সেম হয়ে গেল তাই ইকুয়াল করব। এখন আমরা একটু আগে শিখলাম যে ইকুয়াল করার পর আমরা কি করব, 1 এর ভ্যালু বের করব। মানে 4 যদি 360 হয় তবে 1 কত, 1 কি হবে, 360/4 কি হবে, কাটাকাটি যায় কত, 4 নং 36 আমরা জানি। তাহলে কি হলো, 1 এর ভ্যালু হলো 90। যখন আমরা বুঝে যাব তখন এত কিছু ডিটেলস করব না কিন্তু, হ্যাঁ কি করব পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়ে। তাহলে আমরা 1 এর ভ্যালু কি পেলাম, 90 পেলাম। ঠিক আছে, মানে 1 = 90।
মানে 1 মানে 90 বা 1 = 90 পেলাম আমরা। এখন একটু আগেই জানলাম আমরা 1 এর ভ্যালু দিয়ে কি করব। 1 এর ভ্যালু দিয়ে আমরা কি করব সেটি হলো যাকে প্রয়োজন তাকে 1 এর ভ্যালু দিয়ে গুণ করব। তাহলে আমার কাকে প্রয়োজন এখানে? ছাত্র ছাত্রীর মোট সংখ্যা। তাহলে 1 এর ভ্যালু দিয়ে আমরা কি করি? যাকে প্রয়োজন তাকে গুণ করি। ছাত্রছাত্রীকে প্রয়োজন তাই ছাত্রছাত্রীকে গুণ করব। এখন ছাত্রছাত্রীকে গুণ করব মানে কি গুণ করব? ছাত্রের যে অনুপাত কত রয়েছে 4 আর ছাত্রীর অনুপাত 5, এই দুটোকে যোগ করে নেব। তোমরা বলবে কেন যোগ করব? তার কারণ আমরা শুধু ছাত্রের সংখ্যা তো দেওয়াই রয়েছে, আমাকে বলেছে ছাত্র ও ছাত্রীর মোট সংখ্যা। মোট মানে কি বোঝায়? ছাত্র ও ছাত্রীর সংখ্যা। তাই ছাত্রছাত্রীর অনুপাত দুটিকে যোগ করে নিলাম। কেন যোগ করলাম? যেহেতু মোট চেয়েছে। ছাত্রছাত্রীর অনুপাত যোগ করলে আমরা কত পেলাম? 9 পেলাম। কত পেলাম আমরা? 9 পেলাম। এই 9 এর সঙ্গে এবার আমরা 90কে গুণ করব। তাহলে কি হলো? 9 × 90, 99 কত হয়? ইন্টু করলে 81, এদিকে 0 থেকে গেল 810। কত পেলাম আমরা? 810 পেলাম, মানে সি নাম্বার উত্তরটি সঠিক। তাহলে আমরা কি পেলাম? অনুপাত দেওয়া রয়েছে ছাত্র ইস্টু ছাত্রী, শুধু ছাত্রের সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে আমরা ছাত্রের সংখ্যার সাথে এখানকার ছাত্রের কন্ডিশন মানে ছাত্রের সংখ্যা ম্যাচ করলাম, ম্যাচ করার পর ইকুয়াল করলাম, ইকুয়াল করার পর কি? একের ভ্যালু বের করতে হবে। একের ভ্যালু বের করলাম, একের ভ্যালু বের করার পর কি করব? একের ভ্যালু বের করার পর যাকে প্রয়োজন তাকে গুণ করব। কাকে প্রয়োজন? ছাত্র ও ছাত্রীর মোট সংখ্যা। ছাত্র ও ছাত্রীর মোট সংখ্যা দেওয়া নেই, মানে অনুপাত দেওয়া নেই, তাই ছাত্রের অনুপাতের সঙ্গে ছাত্রী অনুপাত যোগ করলাম। কেন যোগ করলাম? আমার যেহেতু মোট চাই আমরা, ঠিক আছে, মোট দেওয়া নেই তাই মোটটা বের করে নিলাম। অনুপাতের মোট, অনুপাতের মোট কত হলো? 9। এবার 9 এর সঙ্গে আমরা কি করব? একের ভ্যালু গুণ করব। একের ভ্যালু 90 পেয়েছি, গুণ করলাম, হয়ে গেল 810। তাহলে সি নাম্বার উত্তরটি সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেই। 3 নম্বর অঙ্কটিতে কি রয়েছে? রয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:3। যদি পিতা পুত্রের থেকে 20 বছরের বড় হয় তবে পিতার বয়স কত? তাহলে নিয়ম অনুযায়ী আগে আমরা কি করব? তথ্যটি লিখে নিব। পিতা লিখলাম, পিতা ইস্টু কি রয়েছে? পুত্র। পুত্র অনুপাত কত? 5:3 রয়েছে। পিতা পুত্রের বয়স অনুপাত 5:3। তারপরে কি বলেছে? যদি পিতা পুত্রের থেকে 20 বছরের বড়, মানে পিতা পুত্রের থেকে 20 বছরের বড়, তার মানে বোঝায় কি? পিতা পিতা ও পুত্রের বয়সের পার্থক্য, পুত্রের বয়সের পার্থক্য কত? 20। কি বলেছে? পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:3, তাই আমরা লিখে নিলাম। তারপরে বলেছে পিতা ও পুত্রের বয়সের পার্থক্য 20। পার্থক্য কিন্তু কোশ্চেনে বলেনি, বলেছে পিতা পুত্রের থেকে 20 বছরের বড়। 20 বছরের বড় বলার অর্থ কি? পিতা আর পুত্র দুজনের বয়সের পার্থক্য 20 হবে, আমরা বুঝতে পারছি। তারপরে বলেছে পিতার বয়স বের করো। জাস্ট বলেছে পিতার বয়স আমাদের বের করতে বলেছে, নির্ণয় করতে বলেছে যে পিতার বয়স কত হবে। তাহলে নিয়ম অনুযায়ী অঙ্কে যা যা তথ্য রয়েছে সেই তথ্যগুলি আমরা লিখে নিলাম। ফার্স্ট স্টেপ লিখে নেওয়ার পরে কি করতে হয়? সেকেন্ড স্টেপে আমরা কি করব? যে অনুপাত বাদে যে আদার্স তথ্যটি রয়েছে তার সাথে অনুপাতকে ম্যাচ করব। অনুপাত বাদে যে আদার্স তথ্যটি রয়েছে সেটি কি? সেটি 20। এই 20 বলতে কি বোঝায়? এই 20 বলতে বোঝাচ্ছে যে পিতা ও পুত্রের বয়সের পার্থক্য। যেহেতু এটি পিতা ও পুত্রের বয়সের পার্থক্য বোঝাচ্ছে, নিয়ম অনুযায়ী আমরা কি করব? সেই কাজটি রেশিওর সাথে করতে হবে। তার মানে কি? অনুপাত যা থাকবে সেটি বাদে যে আদার্স তথ্য রয়েছে সেটিকে দেখব সেটি কি, সেটি যা হবে সেটি অনুপাত বাদে যে আদার্স তথ্যটি যা হবে তার সাথে রেশিওকে ম্যাচ করব।
সেই আদার্স তথ্যটি কি? পিতা পুত্রের বয়সের পার্থক্য। যেহেতু পার্থক্য বলতে বিয়োগফল বোঝায়, তাই এখানেও আমরা কি করলাম? বিয়োগফল নির্ণয় করলাম। এখানেও আমরা কি করলাম? বিয়োগফল নির্ণয় করলাম। 5 -3 কত হবে আমরা জানি? 2 হয়ে গেল। তাহলে 5 - 3 কত হবে? 2। তাহলে এই 2 বলতে কি বোঝায়? এই 2 বলতে কি বোঝায়? ফাদার অ্যান্ড সনের বয়সের ডিফারেন্স। এটিও ফাদার অ্যান্ড সনের বয়সের ডিফারেন্স, এটিও ফাদার অ্যান্ড সনের বয়সের ডিফারেন্স, তাই সেম হয়ে গেল। আর আমরা অঙ্কের নিয়ম অনুযায়ী কি জানি? যে যখন সেম হয়ে যায় তখন সেকেন্ড স্টেপে আমরা কি করব? সেম জিনিসটা ইকুয়াল করব। ইকুয়াল করলাম, 2 ইকাল টু কি? 20 করলাম। 2 ইকাল টু 20 আমরা করে নিলাম। কেন করতে পারলাম? এটিও ফাদার অ্যান্ড সনের বয়সের ডিফারেন্স, এই 20ও ফাদার অ্যান্ড সনের বয়সের ডিফারেন্স। 2 ইকাল টু যদি 20 হয় তবে 1 ইকাল টু কত? 1 ইকাল টু কি হবে? 20/2 কত হবে? 10। কাটাকাটি করলে 10 হয়, আমরা জানি। 2 10 20। তাহলে আমরা কি পেলাম? 1 এর ভ্যালু 10 আমরা পেয়ে গেলাম। এখন আমরা এর আগে দুটি অঙ্ক করলাম সেম নিয়ম অনুযায়ী। যেহেতু আমরা একের ভ্যালু পেয়ে গেছি তাহলে আমাদের কোনো চিন্তা নেই। মনে রাখবে, অনুপাতের অঙ্কের ক্ষেত্রে যদি আমরা 1 এর ভ্যালু বার করতে পারি তাহলে আমার উত্তর নির্ণয় করতে কোনো সমস্যাই হবে না। ঠিক আছে? তাহলে আমরা 1 এর ভ্যালু পেয়ে গেলাম 10। এবার 1 এর ভ্যালুর সাথে আমরা কি করব? ওই যা উত্তর চায় বা যা প্রয়োজন তাকে গুণ করব। এখানে উত্তর কি চেয়েছে? পিতার বয়স। তো পিতার বয়স, তাহলে আমরা 1 এর ভ্যালু দিয়ে কি করব? পিতাকে গুণ করব। পিতাকে গুণ করার অর্থ বোঝাচ্ছে পিতার কন্ডিশন বা রেশিওকে গুণ করব। তাহলে পিতার এই পিতা, এই যে পিতা রয়েছে তার রেশিও কি রয়েছে? তার রেশিও রয়েছে 5। 1 এর ভ্যালু দিয়ে কি করি আমরা? যাকে প্রয়োজন তাকে গুণ করব। কাকে প্রয়োজন? পিতাকে প্রয়োজন, কারণ পিতা বয়স নির্ণয় করতে বলেছে। তাহলে 1 এর ভ্যালু দিয়ে যাকে প্রয়োজন তাকে গুণ করব। আমাদের পিতার বয়স প্রয়োজন, তাই পিতাকে গুণ করব। পিতাকে গুণ করার অর্থ হচ্ছে কি? পিতার যে কন্ডিশন মানে পিতার রেশিও। পিতার রেশিও কত? 5। তাহলে 5 এর সঙ্গে আমরা এখানে 10 গুণ করব। 5 এর সঙ্গে 10 গুণ করলে কত হয়? 5 10 50। মানে আমরা পিতার বয়স পেয়ে গেলাম 50 বা 50। তাহলে পিতার বয়স কত? 50 পেয়ে গেলাম। দুঃখিত, অপশনে এখানে 50 দেওয়া নেই। তাহলে কি হবে? কোনো একটি অপশন ভুল রয়েছে। ধরে নাও এটি 50, পিতার বয়স কত হবে? 50 হবে। ঠিক আছে? আশা করি বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে যা তথ্য রয়েছে সেটি আমরা লিখে নেব। লিখে নেওয়ার পর কি করব? অনুপাত বাদে যে আদার্স তথ্যটি রয়েছে সেই তথ্যের সাথে অনুপাত ম্যাচ করব। ম্যাচ করার পর 1 এর ভ্যালু বার করব। এই 1 এর ভ্যালু বের করলাম। 1 এর ভ্যালু বের করার পরে আমরা কি করব? 1 এর ভ্যালুর সাথে যাকে প্রয়োজন তাকে আমরা গুণ করব। ঠিক আছে? যাকে প্রয়োজন তাকে আমরা গুণ করব। গুণ করার পর যা উত্তর আসবে সেটি হবে সঠিক উত্তর। দেখো এখানে অপশনটি একটু মিস্টেক ছিল, তাই সঠিক উত্তর হবে 50। দেখো এখন তোমাদের মনে হচ্ছে যে উত্তরটি তো এখানে ঠিক নাকি ভুল, তাহলে আমরা আরেকটি কাজ করে অঙ্কটিকে প্রমাণ করি। পিতার বয়স তো প্রমাণ পেয়ে গেলাম, কত? 50। দেখো পুত্রের বয়স কিন্তু চাইনি, আমরা পুত্রের বয়সও বের করে নেই। একই নিয়ম, পুত্রর বয়স যদি বের করতে চাই কি করব? 1 এর ভ্যালুর সাথে পুত্রকে গুণ করব। পুত্রকে গুণ করার অর্থ পুত্রের অনুপাতকে। পুত্রের অনুপাত কত? 3। দেখো পুত্রের অনুপাত 3 এর সাথে আমরা কি করলাম? 1 এর ভ্যালু গুণ করলাম। কত হলো? 3 10 30 পেয়ে গেলাম। তার মানে বোঝাচ্ছে পিতার বয়স 50 এবং পুত্রের বয়স 30। দেখো পিতার বয়স 50 ও পুত্রের বয়সের 30, দেখো তাদের দুজনের বয়সের ডিফারেন্স কত? দেখো 20। দেখো কোশ্চেনে কিন্তু দুজনের বয়সের ডিফারেন্স কত বলেছে? 20 বলেছে। মানে এই পিতা, দেখো এই পিতা যে রয়েছে পিতার বয়স 50, পিতা আর পুত্রের বয়স কত? 30। দেখো প্রমাণ হয়ে গেল যে এই পিতা পুত্রের থেকে 30 বছরের, সরি, এই পিতা পুত্রের থেকে 20 বছরের বড়। প্রমাণ হয়ে গেল। তার মানে এই যে আমরা 50 যে অ্যান্সারটা বের করেছিলাম এটি সঠিক। তোমাদের আমি প্রমাণ করে দিলাম। কেন প্রমাণ করে দিলাম? যেহেতু অপশনে 50 ছিল না।
তোমাদের কারো মনে হতে পারে যে অপশনে তো নেই, না থাকতে পারে, কিন্তু আমরা লজিক ইউজ করব। যদি লজিক ইউজ করি তাহলে অপশনে কি থাকে থাক, আমাদের কোনো চিন্তা নেই, আমরা অপশন নিয়ে ভাববো না, জাস্ট আমরা লজিক নিয়ে এগোবো। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আমি আজ তোমাদের রেশিওর তিনটি কনসেপ্ট নিয়ে, তিনটি একই ধরনের কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম। কনসেপ্ট নাম্বার 1 এটি। কনসেপ্ট নাম্বার 1-এর মধ্যে 3 ধরনের আমরা অঙ্ক আলোচনা করলাম। এই অঙ্কগুলি, এই কনসেপ্টটি তোমরা যদি আয়ত্ত করে নাও, তাহলে তোমরা যে কোনো কঠিন অঙ্ক, সেটি যে কোনো পরীক্ষার হোক না কেন, তোমরা সমাধান করতে পারবে। আর যত কঠিনই অঙ্ক হোক না কেন, তোমাদের কোনো চিন্তা নেই, যত কঠিন অঙ্ক হোক তোমরা জাস্ট এই কনসেপ্টটি রপ্ত করে নাও, বাকিটা আমরা দেখব। যত কঠিন অঙ্ক হোক তোমরা পারবে রেশিও মেথডে। আর এই মেথডটাকে আমরা কি বলি? রেশিও মেথড বলি। আমরা কি বলি? রেশিও মেথড। রেশিও মেথড বলবো আমরা। রেশিও মেথড বললে আমরা এটা বুঝবো। তাহলে আশা করি তোমরা কনসেপ্ট 1-এর মধ্যে যে 3টি অঙ্ক করালাম, 3টি অঙ্ক বুঝতে পারলে। যদি কোনো তোমাদের প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।